কিনা। সব ক্লাস ঠিকঠাক মতন হচ্ছে অনলাইনে? আচ্ছা, আমি আজকে একটু দেরি করে আসছি, ওই 9:45টার গাড়িতে আসছি, তো ওই জন্য তোমাদের ক্লাসটা তখন নেই নেই। আচ্ছা, স্ক্রিনটা কি ভিজিবল তোমাদের কাছে দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম, অডিও কোয়ালিটি ক্লিয়ার আছে। ওকে গুড, রেকর্ডিংটা অন করে দাও আরিফিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদেরকে কি বলে ওটাকে, ফাইনালের সিলেবাসটা দেওয়া হয় না, অন্য 2টা সেকশনে আমি দিয়ে দিচ্ছি। ফাইনালের সিলেবাসটা আমি তোমাদেরকে দিব। জাস্ট আ মিনিট, একটা মিনিট, আমি জাস্ট একটু স্ক্রিনশট অফ করি। ফাইনালের সিলেবাসটা দিয়েছে আমাদেরকে, তো এটা দেখে খুশি হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে আসলে খুব বেশি আমাদের নতুন কিছু নাই, বেশিরভাগই মিড থেকে রিপিট হয়েছে। সিলেবাসটা আমি তোমাদের গ্রুপেই দিচ্ছি, হ্যাঁ, দেখতে পাবো। ম্যাম, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট লোকাল আর গ্লোবাল ভেরিয়েন্টটা যদি আরেকবার একটু করাতেন তাহলে খুব ভালো হতো ম্যাম। মানে আমি যেটা দিয়েছি ওটা রেখে বাকিটা ডিলিট করে দাও। পারভেজ যেটা দিয়েছো, এখানে জিন ডুপ্লিকেশন দেখো, জিন ডুপ্লিকেশন এন্ড রিড ম্যাপিং যেটা আমি আজকে পড়াবো। ফাস্টা যেটা অলরেডি আমরা পড়ায় ফেলছি। মেথড অফ কম্পিউটেশনাল কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমাদের ওই যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে, এটা তোমরা ছুটি থেকে আসলে আমি পড়াই দিব এটা। আর ইম্পর্টেন্স অফ কম্পিউটার ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা তো তোমরা পড়ে পড়ে ভাজা ভাজা করে ফেলছো, এটা মিডের সিলেবাস। আর এটা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, এটাও মিড থেকে। তো তাহলে দেখো সিলেবাস কিন্তু মোটামুটি সহজ, তাই না? খুব বেশি কিছু ঝামেলা নেই। তো আজকে আমরা এটা পড়বো, জিন ডুপ্লিকেশন এন্ড রিড ম্যাপিং। এটা হয়তো আজকে পুরোটা শেষ হবে না, একটুখানি আবার থাকবে, ওটার জন্য আবার তোমাদেরকে এক্সট্রা একটুখানি ক্লাস করলেও করতে পারো। আমি শেষ করে দিলে ভালো, একটা উইকে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে ভালো, তাই না? বাট একদিনে শেষ একটু চাপ হয়ে জি যাবে। ম্যাম, যদি অন্য আরেকদিন অল্প একটু শেষ করে দেওয়া যায় তাহলে সেটা বেটার। তোমাদের কাছে একটা চয়েস আছে, চয়েসটা আমি দিচ্ছি। আমি 1:30টার সময় ই সেকশনে একটা ক্লাস নেব, ওদেরকে আমি ওইটুকু হাফ এন আওয়ার জাস্ট পড়ায় ওই সিলেবাসটুকু ওদেরকে শেষ করে দিব। তোমরা যদি চাও তোমরা ওটাতে জয়েন করে ওটা, তাহলে তোমাদের আর আলাদা দিন এফোর্ট দেওয়া লাগলো না, বুঝছো ম্যাম? হোয়াটসঅ্যাপে যে একটা মেসেজ দিছেন ওইটা কি ফাইনালের সিলেবাস? হ্যাঁ, এটাই ফাইনালের সিলেবাস, এটাই ফাইনালের সিলেবাস, দিস ইজ ফাইনাল সিলেবাস। ঠিক আছে, আচ্ছা আমরা করব ম্যাম। তাহলে তোমরা এটা ওকে আমাকে কথা বলতে দাও। দিলেন না? হ্যাঁ, কি দিলাম না? না, ডেটাবেস সিকোয়েন্সই তো ফার্স্ট ম্যাম। ঠিক আছে, সরি ম্যাম। আচ্ছা, তো সিলেবাস ভালো করে দেখো, এটা তাহলেই হবে। আচ্ছা, আগে এটুকু শেষ করো, হ্যাঁ। আচ্ছা, চলো দেখি। তো আমরা শুরু করছি জিন ডুপ্লিকেশন এন্ড রিড ম্যাপিং। এটা এখান থেকে আমি অন করি, এখানে জিন ডুপ্লিকেশন ডাউনলোড হয়ে যাচ্ছে স্লাইডটা। এটা খুবই সহজ চ্যাপ্টার এবং এটাও পুরোপুরি থিওরিটিক্যাল না, ম্যাথমেটিক্যালি আছে। আচ্ছা, ডাউনলোড হয়ে যাচ্ছে, হোক, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, চলো। তো এটা আমাদের হচ্ছে জিন ডুপ্লিকেশন এবং রিড ম্যাপিং, হ্যাঁ, যে চ্যাপ্টারটা তোমার ফাইনালে আছে দেখালাম আমি। এখন দেখো এখানে কি কি আছে।
এখানে টপিক আছে মিউটেশন, জিন ডুপ্লিকেশন, রিড ম্যাপিং। রিড ম্যাপিং এর মধ্যে আছে হচ্ছে কিওয়ার্ড ট্রি, সাফিক্স অ্যারে আর বড় সুইগার ট্রান্সফর্ম। এইগুলা হচ্ছে ম্যাথ। এই যে এগুলা হচ্ছে ম্যাথ, বুঝতে পারলা? সো এই ম্যাথ আসে এখান থেকে, আর এখানে টুকটাক হালকা বাকি থিওরি আছে। তো চলো দেখি ফার্স্টে ডিএনএ মিউটেশন কি। তো ডিএনএ মিউটেশনটা হচ্ছে, দেখো কি, ডিএনএ মিউটেশন refers to sudden and random changes in DNA sequence which leads to different phenotypic expression. দেখো তুমি এইটা একটু দেখো তো, এটা কি জিনিস? দেখো তো এটা কি? এটা একটা ডিএনএ সিকোয়েন্স না? এখন এই ডিএনএ সিকোয়েন্স আর এই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে পার্থক্য কি প্রথমটা আর পরেরটার মধ্যে? একটা এক্সট্রা জি আছে নিচেরটাতে, এখানে একটা এক্সট্রা নাইট্রোজেনাস বেস অ্যাড হয়েছে, তাই না? সো ডিএনএ সিকোয়েন্সে যদি কোন একটা চেঞ্জের কারণে, দ্যাট চেঞ্জ ক্যান বি সাডেন অর র্যান্ডম, যে কোনো একটা চেঞ্জের কারণে যদি তোমার কোন রকমের জেনেটিক্যাল চেঞ্জেস আসে, বা যেটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্ট ফেনোটাইপিক এক্সপ্রেশন পাওয়া যায়, তাহলে তখন আমরা সেটাকে বলি কি মিউটেশন। এক কথায় ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কোন রকম সাডেন বা র্যান্ডম চেঞ্জের কারণে যদি কোন রকমের মানে তোমার জিনগত বৈশিষ্ট্যের তারতম্য দেখা যায়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি মিউটেশন। এবং সেই চেঞ্জেস গুলো কিরকম হইতে পারে? There are several types of mutation. যেমন কি কি দেখো, এখানে বলছে সাবস্টিটিউশন, ডুপ্লিকেশন, ইনসারশন, ডিলিশন, আরেকটা হচ্ছে ইনভার্সন। টাইপ গুলো তুমি একটু বুঝো, টাইপ গুলো কি কি। সাবস্টিটিউশনে কি দেখতেছো তুমি? এখানে টিটা এখানে কি দ্বারা রিপ্লেস হয়েছে? জি দ্বারা রিপ্লেস হয়েছে। জি দ্বারা ম্যাম। সো সাবস্টিটিউশন মানে হচ্ছে পরিপূরক, কোনো কিছু দ্বারা কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া। ধরো আমার জায়গায় অন্য কেউ আসা, এটাকে বলে হচ্ছে সাবস্টিটিউশন। সো পুরা ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কোন একটা নাইট্রোজেনাস বেস যদি চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে বলে হচ্ছে সাবস্টিটিউশন। এবং এই চেঞ্জের কারণে যে মানে যে ধরনের জিনগত বৈশিষ্ট্যের তারতম্য হবে বা কিছু তো নিশ্চয়ই চেঞ্জ হবে, তাই না? সো এগুলাকে আমরা বলি হচ্ছে ডিএনএ মিউটেশন। ডিলিশনটা দেখো, ডিলিশন কি? একটা নাইট্রোজেনাস বেস কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে, তাই না? পরেরটাতে নাই। আবার এখানে দেখো, এই যে নাইট্রোজেনাস বেস কি বলে, এই যে ডিএনএ সিকোয়েন্স, এর মধ্যে আবার একটা অ্যাডিশনাল টি এখানে আছে যেটা আগেরটাতে নাই। সো দ্যাট ইজ ইনসারশন। আর অ্যাপ্লিকেশনটা দেখ, এই এটিসটাই না আবার দুইবার হয়েছে, তাই না? তার মানে কোন একটা স্পেসিফিক পার্ট ডাবল টাইম রিপিটেড হয়েছে, এটাকে বলে হচ্ছে ডুপ্লিকেশন। আর ইনভার্সনটা কি? দেখো এটিসি, এখানে ইনভার্সন হয়ে কি হয়েছে? দেখো কি হয়েছে, এটা সিটিএ, মানে এখানে একটা তোমার জাস্ট অপোজিট হয়েছে। আবার এখানে কি জিসি চেঞ্জ হয়ে কি হয়েছে? এসি, তাই না? তো এগুলো হচ্ছে ইনভার্সন। তাহলে কি কি দেখলে তুমি? প্রথমত এখন আমি কিন্তু একটু জিজ্ঞাসা করব। কাকে জিজ্ঞাসা করবো? দাঁড়াও এখান থেকে ধরে ধরে জিজ্ঞাসা করি যে কার ক্লাসে বেশি মনোযোগ আছে। আচ্ছা, আমাকে কে বলতে পারবে যে ডিএনএ মিউটেশনটা কি? কেউ বলতে পারবে? ম্যাম, ডিএনএ এর বেস সিকোয়েন্সের নাইট্রোজেন বেস গুলোর ভিতরে কোনো ধরনের চেঞ্জ আসা, এটা হলো সাবস্টিটিউশন হইতে পারে, ডিলিশন হইতে পারে, ইনভার্সন হইতে পারে, এগুলো হচ্ছে মিউটেশন। হ্যাঁ, চেঞ্জ আসাটাকে কি আসলে মিউটেশন বলতেছে, নাকি চেঞ্জের কারণে যে ধরনের ফেনোটাইপিক এক্সপ্রেশন গুলো উদ্ভাবন হচ্ছে সেগুলোকে বলতেছে? জি ম্যাম, চেঞ্জের কারণে যে ধরনের হচ্ছে ওই যে আচরণগত ফিনোটাইপিক পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলতেছি মিউটেশন। হ্যাঁ, এই মিউটেশন গুলো কেমন রকম দেখলে? কয়েক রকমের আছে: সাবস্টিটিউশন, ডিলিশন, ইনভার্সন, ডুপ্লিকেশন এবং ইনসারশন। সাবস্টিটিউশনে একটা নাইট্রোজেনাস বেস আরেকটা নাইট্রোজেনাস বেস দ্বারা সাবস্টিটিউট হয় বা রিপ্লেস হয়। ডিলিশনে একটা নাইট্রোজেনাস বেস আরেকটা দ্বারা ডিলিট হয়। ইনভার্সনে কি হয়? একটা পার্ট ইনভার্স হয়, টোটালি বিপরীত হয়ে যায়। ডুপ্লিকেশনে কি হয়? একটা পার্ট ডাবল টাইম হয়ে যায়। আর ইনসারশনে কি হয়? একটা পার্ট এর মধ্যে আরেকটা পার্ট যখন তুমি ইনসার্ট করবে, একটা স্পেসিফিক নাইট্রোজেনাস বেস হয়তো ইনসার্ট হলো, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ইনসারশন। বোঝা যাচ্ছে? আচ্ছা চলো এবার দেখি জিন ডুপ্লিকেশন। ম্যাম ইনভার্সনটা একবার বলবেন? ইনভার্সনটা তুমি এখানে ছবিটা দেখো,
ছবিটা দেখো, এখানে এই পার্টটা কি এটিসি না? এই এটিসি পার্টটা কি হয়েছে এখানে? এই যে এটিসি পার্টটা দেখো উল্টা হয়ে এখানে হয়েছে সিটিএ। তুমি ইনভার্সের বাংলা কি সেটা বলো। ইনভার্স মানে কি? বিপরীত না? জি ম্যাম। উল্টো। তো এখানে যেমন জিসিএ, সে কি হয়েছে? এসি উল্টো হয়ে গেছে ম্যাম। উল্টা হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনভার্সন। বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। এবার দেখো জিন ডুপ্লিকেশন। জিন ডুপ্লিকেশনে কি বলতেছে যে জিন ডুপ্লিকেশন অর ক্রোমোসোমাল ডুপ্লিকেশন বলো। ম্যাম ওই আগের স্লাইডে আমাদের মনে করেন ডুপ্লিকেশন বা ডিলিশন এটা কি যে কোনো জায়গা থেকে হতে পারে না শুধু ফিক্স করা থাকবে? না, কোনো ফিক্স করা থাকবে না, যে কোনো জায়গা থেকে হতে পারে। যেমন এটা এই যে জিসিও হইতে পারতো, বা এখানে এটিও হইতে পারতো, যে কোনো একটা সাব পার্ট, যে কোনো একটা সাব পার্ট। আচ্ছা ম্যাম ঠিক আছে। জিন ডুপ্লিকেশন দেখো, জিন ডুপ্লিকেশনকে সাধারণত কি বলা হয়? জিন অ্যামপ্লিফিকেশনও বলে, আবার হচ্ছে ক্রোমোসোমাল ডুপ্লিকেশনও বলা হয়। এখন বলতেছে যে এটা একটা মেজর মেকানিজম। এখন এখানে কি হয়, এই দেখো এইটা একটা ডিএনএ রিজিয়ন, একটা জিনের মধ্যে দেখো এই যে পার্টটা না, এটা একটা ডিএনএ রিজিয়ন। ডিএনএ রিজিয়ন মানে কি? এটা আসলে একটা ক্রোমোসোমাল এরিয়া, এর মধ্যে আসলে ক্রোমোসোম আছে, তাই না? তো এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা যখন একটা থেকে দুইটা অংশে পরিণত হচ্ছে, বা ওই অংশটুকুকে আমি যখন ডাবল করে ফেলতেছি, দ্যাট ইজ কল্ড জিন ডুপ্লিকেশন। এবং এই জিন ডুপ্লিকেশনের জন্য আবার কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জিনগত বৈষম্যের কি বলে জিনগত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট। তো এটাকে আমরা বলি হচ্ছে জিন ডুপ্লিকেশন। কথাটা কি বোঝা গেল? জিন ডুপ্লিকেশন আর ক্রোমোসোমাল ডুপ্লিকেশন আর জিন অ্যামপ্লিফিকেশন, তোমার পরীক্ষায় কিন্তু যে কোনো নামে ডেফিনেশনটা আসতে পারে। এটাকে বলতেছে ইজ এ মেজর মেকানিজম থ্রু হুইচ নিউ জেনেটিক ম্যাটেরিয়াল ইজ জেনারেটেড ডিউরিং মলিকিউলার ইভলিউশন। ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি ডুপ্লিকেশন অফ এ রিজিয়ন অফ ডিএনএ দ্যাট কন্টেইনস জিন। মানে ডিএনএ এর এমন কোন রিজিয়ন যেটার মধ্যে জিন আছে, সেই অংশটুকুকে যখন তুমি ডুপ্লিকেট করে ফেলবা বা ডাবল করে ফেলবা, দ্যাট ইজ কল্ড দ্য প্রসেস অফ জিন ডুপ্লিকেশন। এবং জিন ডুপ্লিকেশনের কারণে কি হয়, নতুন প্রজাতির উদ্ভাবন হইতে পারে। চলো একটা এক্সাম্পল দেখি। এখানে ছবিটা দেখো তো, দেখো এটার নাম নিয়ে তোমার বদার হওয়ার দরকার নাই যে কেন এটার নাম আর্লি গ্লোবিন। এটা একটা জিন, আপাতত জানো যে এটা একটা জিন। সেই জিনটা কি হলো, একটা প্রসেসের ভেতর দিয়ে গেল, মানে এই জিনের মধ্যে জিন ডুপ্লিকেশন অ্যাপ্লাই করা হলো। তার মানে কি, যে এর ডিএনএ এরিয়াটাকে কি করা হয়েছে, যে দুইটা করে ফেলা হয়েছে, একটা পার্টকে জিন ডুপ্লিকেশন করে ওই একটা জিনকে দুইটা জিন বানায় ফেলছে না? ওই একটা জিনের নাম আলফা, আর একটা জিনের নাম হচ্ছে বিটা। এখন যে আলফা চেইন জিন, ম্যাম সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। সাউন্ডে প্রবলেম হচ্ছে? সাউন্ড কি বোঝা যায়? ম্যাম সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। ম্যাম ক্লিয়ার আছে ম্যাম। আচ্ছা ম্যাম সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, অসুবিধা হয়ে বইলো আমাকে। আচ্ছা দেখো এখানে কি, তাহলে এটা একটা জিন, হ্যাঁ। তো এই জিনটা কি হলো, জিন ডুপ্লিকেশন হয়ে দুইটা জিন হইলো। একটা হচ্ছে তোমার আলফা চেইন জিন, আর একটা কি বিটা চেইন জিন, তাই না? তো আলফা চেইন জিন থেকে আবার কি বলছে, যে এইটা তার মানে কি, এই আর্লি গ্লোবিন জিনের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, সেই জিনটাকে যখন ডুপ্লিকেট করে ফেলছে, তখন দুইটা হয়ে গেছে, এটা আলফা চেইন আর একটা বিটা চেইন। এই আলফা চেইনকে বেস রেখে একটা ফ্রগ বানাইছে, একটা চিক, একটা মাউস। মানে এই ফ্রগ, চিক এবং মাউস, এদের মধ্যে এই আলফা চেইনের বৈশিষ্ট্য আছে। আবার বিটা চেইন জিন যেটা, সেটা থেকে মাউস বিটা, চিক বিটা, ফ্রগ বিটা, এদেরকে তৈরি করা হলো, এবং এদের মধ্যে এই বিটা চেইন জিনের বৈশিষ্ট্য আছে। যদিও এরা সেম জিন থেকে উৎপত্তি হয়েছে, বাট দেখো ডিফারেন্ট ডিফারেন্ট প্রজাতি তৈরি হইলো না? যেমন একটা ফ্রগের আলফা ভার্সন তৈরি হইলো, বিটা ভার্সন তৈরি হইলো, চিকেরও আলফা ভার্সন তৈরি হইলো, বিটা ভার্সন তৈরি হইলো, মাউসেরও আলফা ভার্সন তৈরি হইলো, বিটা ভার্সন তৈরি হলো, ঠিক কিনা? তাহলে কি তুমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রজাতি পাচ্ছ, ডিফারেন্ট ডিফারেন্ট ফেনোটাইপিক এক্সপ্রেশন পাচ্ছ। এখন আলফা চেইন জিন থেকে যে প্রজাতিগুলো উদ্ভাবন হইলো, দ্যাট ইজ ফ্রগ আলফা, চিক আলফা, মাউস আলফা, এগুলাকে বলে হচ্ছে তোমার অর্থোলোগ। আবার বিটা চেইন জিন থেকে যে প্রজাতিগুলো হইলো, মাউস আলফা, মাউস বিটা, চিক বিটা, ফ্রগ বিটা, এগুলাকেও বলে অর্থোলোগ। এক কথায় মানে কি, সেম
জিন থেকে যখন কোনো অ্যানিমালস উৎপত্তি হচ্ছে, ওই সেম প্রজাতি থেকে, সেম জিন থেকে, সেম জিনের অ্যানিমালস গুলা একটা আরেকটার কি হচ্ছে অর্থলোগ, তাই না? সেটাকে বলা হচ্ছে অর্থলোগ। এখন দেখো আবার ফ্রগ আলফা এবং ফ্রগ বিটা, চিক আলফা চিক বিটা, মানে একটা অ্যানিমালস এর দুইটা প্রজাতি, এদেরকে কি বলে জানো? এদেরকে বলা হচ্ছে প্যারালগ। কি বলে এদেরকে? প্যারালগ। আবার এই সবগুলাকে একসাথে মিলে বলে হচ্ছে হোমোলগ। কেন? কারণ এরা একই সেম জিন থেকেই তো এরা আসছে, এই জন্য এদেরকে বলে হচ্ছে হোমোলগ। এই জিনিসটা বুঝতে পারি নাই কে কে? ম্যাম প্যারালক্সটা আরেকবার বলতেন। আচ্ছা, তুমি আগে এরকম বুঝছো তো? আমাকে এই ঘটনাটুকু আগে একটু বলো তো, এখানে তুমি কি বুঝলে? আর্লি গ্লোবিন জিন থেকে কি কি বুঝলা? ম্যাম আর্লি গ্লোবিন জিন থেকে এখানে দুইটা চেন উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে আলফা চেন আর একটা হচ্ছে বিটা চেন। আবার বিটা আলফা চেনটা আবার 4 ভাগে বিভক্ত হয়ে ফ্রগ, চিক, মাউস 3 ভাগে বিভক্ত হয়েছে। আবার বিটাটাও সেম ভাবে মাউস বিটা, চিক বিটা, একটা ফ্রগ বিটা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তুমি অর্থলোগ গুলা কি বুঝছো? অর্থলোগ কোনগুলা? ম্যাম অর্থলোগ হচ্ছে আলফা চেনের সবগুলো সমষ্টি না? হ্যাঁ, আর তাহলে বিটা চেনের গুলাও তো ওদের মধ্যে অর্থলোগ, তাই না? হ্যাঁ ম্যাম, প্যারালক্সটা তাহলে কি? এক কথায় হচ্ছে সেম সেম জিন থেকে যারা উদ্ভাবন হয়েছে, যে অ্যানিমালস গুলা, ওরা একটা আরেকটার অর্থলোগ। ঠিক আছে, সেটা হইতে পারে আলফা, হইতে পারে বিটা। এখন প্যারালগ কোনটা দেখো? প্যারালগ হচ্ছে মাউস আলফা এবং মাউস বিটা, তার মানে একই অ্যানিমেল বাট প্রজাতি ভিন্ন, এটা হচ্ছে প্যারালগ। আবার চিক আলফা চিক বিটা এরাও প্যারালগ, এটা চিক আলফা চিক বিটাও হচ্ছে প্যারালগ। আবার ফ্রগ আলফা ফ্রগ বিটাও হচ্ছে তোমার প্যারালগ। বুঝতে পারলে কি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো এখন ডেফিনেশন গুলা পড়ি। কি বলছে? যে অর্থলোগ আর জিনস ইন এ ডিফারেন্ট স্পিসিস দ্যাট ইনভলভ ফর্ম এ কমন অ্যানসেস্ট্রাল জিন। সো অর্থলোগ গুলা কি একটা কমন জিন থেকে যেটা তৈরি হয়েছে, তাই না? কারণ সবার কমন জিন কি? আলফা বা বিটা। আর প্যারালগ কি? এই যে প্যারালগ আর জিন রিলেটেড বাই ডুপ্লিকেশন উইথিন এ জিনোম। কারণ কি? মাউস থেকেই তো আসলে আলফা বিটা হয়েছে, একটা মাউসেরই কি করা হয়েছে আলফা এবং বিটা মাউস, মানে নর্মাল একটা মাউস থেকে একটা আলফা মাউস একটা বিটা মাউস তৈরি হয়েছে, সো এগুলা প্যারালগ। আবার নর্মাল একটা চিক থেকে একটা আলফা চিক একটা বিটা চিক তৈরি হয়েছে, সো এগুলা প্যারালগ। আবার এই সব কিছু কিন্তু আলটিমেটলি একটা জিন থেকেই উৎপন্ন হয়েছে, এগুলাকে বলতেছে তোমার হোমোলগ। তাইলে তুমি হোমোলগ, প্যারালগ, অর্থলগ এটা ডেফিনেশন গুলা বুঝবা? পারবা? ম্যাম আরেকবার একটু বুঝাবেন? এটা এটা কে বলতেছো? আমি একটু নামটা শুনি, একটু হ্যান্ড রেজ করো তুমি, তাহলে আমি বুঝবো। রিদিতা। আচ্ছা ঠিক আছে রিদিতা, তুমি আমাকে এখান থেকে বলো তো যে তুমি এখান থেকে কতটুকু বুঝছো? ম্যাম আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি ডেফিনিশন গুলো কোনোটাই শুনতে পারিনি। আচ্ছা নো প্রবলেম, তুমি এখান থেকে এখন দেখো, তুমি তো স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা তো একটা জিন, তাই না? সো এই জিনটা তো ডুপ্লিকেট হলো না? ডুপ্লিকেট হয়ে কি কি জিন তৈরি হলো? আলফা বিটা। আলফা বিটা। তাহলে আলফা থেকে কি কি তৈরি হয়েছে? ফ্রগ আলফা, চিক আলফা, মাউস আলফা। হ্যাঁ, আর বিটা থেকেও একইভাবে মাউস বিটা, চিক বিটা, ফ্রগ বিটা তৈরি হয়েছে, তাই না? এইটুকু তো বুঝছো, তাই তো? জি ম্যাম। তো এই যে আলফা অ্যানিমাল গুলা, ধরো ফ্রগ আলফা ভার্সন, চিকের আলফা ভার্সন, মাউসের আলফা ভার্সন, এরা সবাই তো আলফা চেইন থেকে তৈরি হয়েছে। তার মানে আলটিমেটলি এদের যে বেস জিনটা সেটা কিন্তু সেম আলফা চেইন জিন, তাই না? যারা এই সেম জিন থেকে তৈরি হলো, এরা একজন আরেকজনের সম্পর্কিত হয় হচ্ছে তোমার অর্থলোগ, এদেরকে বলে অর্থলোগ। তাহলে ফ্রগ আলফা, চিক আলফা, মাউস আলফা যদি অর্থলোগ হয়, তাহলে মাউস বিটা, চিক বিটা, ফ্রগ বিটা কি হবে? অর্থলোগ। হ্যাঁ ডেফিনেটলি অর্থলোগ, কারণ ওরাও তো বিটা চেইন জিন থেকে উৎপন্ন হয়েছে, তাই না? জি ম্যাম। সো যখন কোন একটা সেম জিন থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালস গুলা উৎপন্ন হবে বা তৈরি হবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে অর্থলোগ। আবার দেখো, একটা মাউস আলফা একটা মাউস বিটা, মাউস কিন্তু সেলফ একটা, তাই না, বা একটা প্রাণী। তো
তো ওর দুইটা ভার্সন, তো তার মানে মাউসের যে অরিজিনাল জিন সেটাকে ডুপ্লিকেট করে একটা আলফা বানাইছে, একটা বিটা বানাইছে, এখান থেকে একটা আলফা মাউস তৈরি হয়েছে, একটা বিটা মাউস তৈরি হয়েছে, তাই না? এই যে বেস জি, ma'am। মাউসের দুইটা ভার্সন আলফা এবং বিটা, এরা একজন আরেকজনের প্যারালগ। আবার এদিকে চিক আলফা চিক বিটাও প্যারালগ, ফ্রগ আলফা ফ্রগ বিটাও প্যারালগ। বুঝতে পারলা কি? জি ম্যাম, বুঝতে পারছি। আর এই যে সবগুলো অ্যানিমালস, এরা কিন্তু আলটিমেটলি দেখো নিচের দিকে এই একটা জিন থেকেই আসছে, তাই না? একটা জিন থেকেই জি, কিন্তু ma'am। আলফা বিটা হয়ে তারপরে আবার ফ্রগ আলফা ফ্রগ চিক আলফা মাউস আলফা এভাবে হয়ে হয়ে কিন্তু অ্যানিমালস গুলো তৈরি হয়েছে। এই জন্য এদেরকে বলে হচ্ছে তোমার কি, হোমোলগ। হোমোলগ। সবাইকে বলে হচ্ছে হোমোলগ। সহজ না? তোমার এখানে কঠিন জি, কঠিন ma'am। ভাষা নিয়ে তোমার কোনো বদার করার দরকার নাই। আমি তোমাকে যেরকম কনসেপ্টটা বুঝাই দিলাম, তুমি এই কনসেপ্ট দিয়েই আমাকে ডেফিনেশন লিখে দিবা। সো লেটস সি আচ্ছা ম্যাম। স্পেসিয়েশনটা কি। স্পেসিয়েশনটা কি? স্পেসিয়েশন হচ্ছে তোমার স্পেসিয়েশনের বাংলা শব্দ হচ্ছে বিশেষায়িত। কখনো শুনছো বাংলা শব্দটা বিশেষায়িত? কোনো কিছুকে আমরা কখন বলি যে এ একটু বিশেষ বা একটু বিশেষায়িত, কখন বলি? কখন বলি? যখন সবার থেকে একটু আলাদা থাকে ওটা। হ্যাঁ, ধরো তুমি তোমার ফ্যামিলিতে একটু স্পেশাল, তুমি তোমার ফ্যামিলিতে স্পেশাল মানে হচ্ছে ধরো সবাই যে তরকারি রান্না করে বা বাসায় যে তরকারি রান্না হচ্ছে তুমি ওটা খেতে পারো না, তোমার জন্য আলাদা করে ডিম ভাজি করা লাগে বা তোমার জন্য আলাদা করে কিছু করা লাগে, থাকে না? আমাদের বাসায় এরকম এক একজন থাকে। তো তো তার মানে কি যে আমার পূর্বপুরুষ বা আমার রিলেভেন্ট যারা, তারা যেইভাবে সাস্টেইন করতে সক্ষম, আমি তাদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে সাস্টেইন করতে সক্ষম। এই প্রসেসটাকে বলে হচ্ছে স্পেসিয়েশন। দেখো, speciation is the origin of a new species capable of making a living in লাইফ লিড করে বা সে ডিফারেন্ট ভাবে লিভিং করে। এটাকে আমরা বলি হচ্ছে স্পেসিয়েশন। সো এখন ডেফিনিশনটা আবার একটু পড়ো। স্পেসিয়েশন ইজ দ্য অরিজিন অফ এ নিউ স্পিসিস। এই কথাটার মানে কি? যে একটা নতুন প্রজাতি, নিউ স্পিসিস মানে যে প্রজাতি, এটা তোমরা জানো। ক্যাপাবল অফ মেকিং আ লিভিং, যে হচ্ছে কি যে তোমার নতুন ভাবে লিভিং করতে সক্ষম, যেখান থেকে ফ্রম হুইচ স্পিসিস আর হুইচ ইট অ্যারোজ, যেখান থেকে সে অ্যারাইজ হয়েছে বা যেখান থেকে সে তৈরি হয়েছে। ওই যে বললাম যে ফ্যামিলিতে ধরো তুমি আলাদা বা আমি আলাদা, আমি একটু অন্যরকম ভাবে চলি ও বাকিদের থেকে। তার মানে কি যে আমার আমার লিভিং স্টাইলটা আর একটু ডিফারেন্ট। বাকিরা যেভাবে সাস্টেইন করতে পারে আমি ওইভাবে পারি না, আমি একটু ডিফারেন্ট ভাবে সাস্টেইন করি। এটাকে বলে হচ্ছে তোমার স্পেসিয়েশন। তাহলে এখানে তোমার কিন্তু চারটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে: হোমোলগ, অর্থোলগ, প্যারালগ এন্ড স্পেসিয়েশন। এই চারটা ডেফিনেশন আমাকে কে বলতে পারবে একটু শর্ট শর্ট করে? আরিফিন বলতে পারবা? কেন তুমি কথা বলে রেকর্ড আটকে যাবে কেন? অন্য কেউ? এনিওয়ান? তার মানে কি কেউ বুঝি নাই, না খালি জয়েন করে বসে আসছো? বলো তো। বুঝছি ম্যাম, কিন্তু হবে নাকি না। ম্যাম, যদি একই জিন থেকে উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে হোমোলগ, আর যদি ভিন্ন জিন থেকে বুঝছি, একটুখানি ফিডব্যাক না দিলে তো বোঝা যায় না বাবা যে কতটুকু করা গেল। একটা জিন, যদি একই একটা জিন থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে আলফা চেইন এবং বিটা চেইন, আলফা থেকে যে ভার্সন গুলো উৎপন্ন হচ্ছে, হ্যাঁ বলো, ওগুলো হচ্ছে মানে আলফা জিন থেকে অথবা বিটা জিন থেকে আলাদা আলাদা ভাবে যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে আলাদা আলাদা হবে হোমোলগ। আর আলফা জিন আর বিটা জিন যেগুলো আছে সেগুলো একে অপরের অর্থলগ। আর সম্পূর্ণটা মিলে হচ্ছে প্যারালগ। আর স্পেসিয়েশন হচ্ছে সম্পূর্ণটা মিলে কিন্তু প্যারালগ না।
সরি ম্যাম, ভুল প্যারালগ হয়েছে। কোনটা? আর এটা একটু ক্লিয়ার করো, প্যারালগটা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ করো। ম্যাম বুঝছি। মানে আলফা চেইন জিন থেকে যেগুলো উৎপন্ন হয়েছে, আবার বিটা চেইন থেকে যেগুলো উৎপন্ন হয়েছে, সেগুলো একে অপরের প্যারালগ। আর সম্পূর্ণ মিলেটা হচ্ছে হোমোলগ। আর স্পেসিশিয়াল আচ্ছা, হচ্ছে না উল্টা বলতেছো। দেখো, আলফা চেইন থেকে যেগুলো উৎপাদন হয়েছে, ফ্রগ আলফা, চিক আলফা, মাউস আলফা, এরা একে জি। অপরের কি? এরা হচ্ছে একে অপরের অর্থলগ। ইয়েস, এরা একে অপরের অর্থলগ। হ্যাঁ, তাহলে প্যারালগ কোনগুলো? ফ্রগ আলফা আর আলফা ফ্রগ থেকে যেটা বিটা এরা আসছে, হচ্ছে বিটা থেকে যেটা আসছে। প্যারালগ। হ্যাঁ, হোমোলগ কোনগুলা তাইলে? হোমোলগ হচ্ছে এই সম্পূর্ণ যেটা আছে সেটাই, মানে অর্থলগ, তারপরে প্যারালগ, এগুলো সবই হোমোলগ সাথে। আর স্পেসিয়েশন কোনটা? স্পেসিয়েশন হচ্ছে মানে যেগুলো সবগুলা থেকে একটু ভিন্ন ভাবে, মানে ভিন্ন সব, মানে সবগুলা থেকে আলাদা। আচ্ছা, সবগুলো থেকে ভিন্ন আলাদা কি? এটা আরেকটু ক্লিয়ার করে বলো না। যে কোনো একটা থেকে যার বিশেষ একটা গুণ আছে, সেটাই হচ্ছে না, বিশেষ গুণও তো নাই বাবা, বিশেষ গুণ না, এটা হয় নাই। আরেকটু বলো, দরকার হলে স্ক্রিনে দেখে পড়ে তারপর বলো। অরিজিন অফ এ নিউ স্পাইসিস। হ্যাঁ, তারপরে অরিজিন অফ এ নিউ স্পিসিস এর কি? ডুপ্লিকেশনের কারণে তৈরি নতুন একটা প্রজাতি, যেটা মানে বেঁচে থাকার জন্য অন্য নতুন একটা পদ্ধতি অবলম্বন করে। ভেরি গুড, এটা খুব সুন্দর একটা ডেফিনেশন হয়েছে, অ্যাকচুয়ালি তাই। তো স্পেসিয়েশন হচ্ছে কি, যে তোমার একটা নতুন প্রজাতি, যে হচ্ছে ওর যে অরিজিন মানে কি, তোমার আমার অরিজিন কি, আমরা যেখান থেকে আসছি সেটা না। সো যে অরিজিন, সেখানকার থেকে সে অন্যভাবে লিভিং করতে পারে, অন্যভাবে তার লাইফটা লিড করতে পারে সে, এটাকে বলা হচ্ছে স্পেসিয়েশন। সো আমার মনে হয় এটা মোটামুটি, আমরা এটা তো অনেক সময় ব্যাক করলাম, মনে হচ্ছে যে এটা মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো দেখি রিড ম্যাপিং। তো রিড ম্যাপিং এ আসলে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। এটা রিড ম্যাপিং হচ্ছে কি, তোমার ডিএনএ সিকোয়েন্স তো তোমরা দেখছো তাই না? শর্ট ডিএনএ সিকোয়েন্স কে বলা হয় তোমার রিড। এবং এই যে দেখো এখানে যদি ছবিতে দেখো, ছোট ছোট কিন্তু ডিএনএ সিকোয়েন্স, তাই না? এই ডিএনএ সিকোয়েন্স কে যেমন এটার সাথে একটু ম্যাপ করানোর চেষ্টা করছে, এটাকে এটার সাথে ম্যাপ করানোর চেষ্টা করছে, এই যে আমরা অ্যালাইনমেন্ট করি, ম্যাপিং করি, তাই না? এইগুলাকে বলে হচ্ছে রিড ম্যাপিং। দেখো, ম্যাপিং রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যালাইনিং শর্ট রিড টু ফাইন্ডিং দ্য স্টার্টিং পজিশন ইন এ রেফারেন্স সিকোয়েন্স। অনেক বড় একটা সিকোয়েন্সের মধ্যে ছোট্ট একটা সিকোয়েন্স, যেটা আসলে কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা বের করাটাই হচ্ছে রিড ম্যাপিং এর কাজ। এবং শর্ট রিড গুলো সাধারণত কত হয়ে থাকে, এই যে আমরা যে দেখছি নাইট্রোজেনাস বেস গুলো পেয়ার আকারে থাকে, সর্বনিম্ন 30 থেকে 350 বেস পেয়ার্স হয়ে থাকে রিড ম্যাপিং এ। ঠিক আছে, তাহলে রিড ম্যাপিং এ কি বুঝলাম, যে ডিএনএ সিকোয়েন্সের শর্ট সিকোয়েন্স, তাই না? ছোট্ট সিকোয়েন্স, শর্ট সিকোয়েন্স। তো শর্ট রিড যেটা আসলে কি অনেক বড় একটা রেফারেন্স সিকোয়েন্সের মধ্যে কোন জায়গা থেকে এই শর্ট সিকোয়েন্সটা শুরু হচ্ছে, এই স্টার্টিং পজিশনটা বের করাকে আমরা বলে হচ্ছে রিড। তো রিড ম্যাপিং করতে গেলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিছু জিনিস একটু শিখতে হবে। সেটা হচ্ছে যে তোমার এই যে কিওয়ার্ড ট্রিস দেখে খুব ভাবে যাবো মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি এটা এত সহজ, মানে তোমরাই বলবা যে ম্যাম এটা এইটুকুই, এতটুকুই, এরকমই। মানে দেখো, প্রথমেই আসতেছে কি, দেখো এখন কিন্তু ম্যাথ শুরু করতেছে আমি। কিওয়ার্ড ট্রি কি? এটা কিওয়ার্ড ট্রি। এখানে কি হবে, তোমাকে যেরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, এটা হইতে পারে ডিএনএ সিকোয়েন্স, হইতে পারে এরকম ছোট ছোট ওয়ার্ড, এনিথিং ক্যান হ্যাপেন। এখানে ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা ধরো 5 নাম্বার। এবং এটার কোনো সিস্টেম না যে এটা আসলে এইভাবেই হইতে হবে, তুমি যে কোনো ভাবে এটাকে আঁকতে পারো। দেখো প্রথমে আমরা দেখি অ্যাপল, তাহলে কি দেখো রুট, প্রথম সব ট্রির কিন্তু একটা রুট থাকবে, রুট থেকে শুরু হবে, তাহলে রুট থেকে একটা ব্রাঞ্চ বের হলো এ পি পি এল ই, অ্যাপল। এটা কত নাম্বার, কত নাম্বার সিকোয়েন্স? 1 নাম্বার, তাই না? তারপরে কি দিচ্ছে, অ্যাপ্রোপজ। খেয়াল করে দেখো, অ্যাপ্রোপজ এর মধ্যে এইটুকু কমন না?
জি ম্যাম। ম্যাম এআরপি জি ম্যাম। কমন। জি ম্যাম, ওইটুকু কমন আছে এআরপি। এপি এপি কমন না, সেজন্য সে কি জি করছে ম্যাম। অলরেডি, যেহেতু এপি আছেই, এপির কমন অংশটুকু রেখে বাকি ব্রাঞ্চিংটা করছে। এটা কি বুঝতে পারলা যে কেন এরকম? কারণ এখান থেকে তো আর দুইটা ব্রাঞ্চ বের করার দরকার নেই, জি এটা ম্যাম। কমনই আছে, তাই না? জাস্ট যতটুকু কমন সেখান থেকে একটা অ্যাডিশনাল ব্রাঞ্চ বের করছে। এরপরে জি দেখো ম্যাম, বুঝতে পারছি। ব্যানানা, BANA, এই যে এটা কিন্তু আমাদের 3 নাম্বার সিকোয়েন্স। 4 নম্বরে কি বলছে দেখো, ব্যান্ডেনা। ব্যান্ডেনার কি দেখো, ব্যান্ডেনার মধ্যে তাহলে এখানে কমন কতটুকু, BAN আর BAN, তাহলে BAN কমন রেখে বাকি থেকে সে এই যে DANA, ব্যান্ডেনা। সহজ না একদম? 4। তো জি ম্যাম, তোমাকে বুঝতে পরীক্ষা পারছি। তুমি দেখবা যে কমন থাকলে তুমি ওখান থেকে ব্রাঞ্চ করবা, না হলে আলাদা করে করবা। অরেঞ্জ, ORANG, খুব সহজ, খুবই সহজ। অরেঞ্জ, অরেঞ্জে কোনো মিল নাই। অরেঞ্জে কোনো মিল নাই, এই জন্য অরেঞ্জকে আলাদা করে ব্রাঞ্চ বের করছে। জি ম্যাম। এটা কিওয়ার্ড ট্রির পরে আসে দেখো সাফিক্স ট্রি। সাফিক্স ট্রি, তো সাফিক্স ট্রিটা কি? একটা সিকোয়েন্স দেওয়া আছে ATC ATG, তাই না? সো এখান থেকে আমাদেরকে সাফিক্স ট্রি বানাতে হয়। মনে রাখবা যে সাফিক্স ট্রিটা বানাইতে হয় আসলে কিওয়ার্ড ট্রি বানানোর পরে, কিওয়ার্ড ট্রি থেকে সাফিক্স ট্রি বানাইতে হয়। দেখো এটার জন্য তোমাকে একটা সিকোয়েন্স দিবে, এরকম একটা সিকোয়েন্স দিবে, এখান থেকে তোমাকে ওয়ার্ড বানিয়ে নিতে হবে। কিওয়ার্ড ট্রিতে যেরকম বানিয়ে নিতে হবে, এখানে আমি কিছুই বলবো না, তুমি এখানে তাকায় থাকো, তো দেখো তো কিভাবে ওয়ার্ড গুলা বানাইছে, তাকায় থাকো কিভাবে ওয়ার্ড গুলো বানানো হয়েছে বলো তো। আমি একটা একটা করে বাদ দিয়ে দিচ্ছি। লেফটের থেকে, হ্যাঁ লেফট না, এটা কিন্তু সিকোয়েন্স একটাই, শুধুমাত্র এই সিকোয়েন্সটা পরীক্ষায় দেওয়া থাকবে, ATC ATG। যেটা করছে লেফটের থেকে একটা করে অ্যালফাবেট বাদ দিয়ে দিছে, লেফটের থেকে একটা করে অ্যালফাবেট বাদ দিয়ে দিছে। দেখো A বাদ চলে গেল, T বাদ চলে গেল, C বাদ চলে গেল, এই যে A বাদ, T G। তার মানে লাস্টে একটা অ্যালফাবেট থাকা পর্যন্ত তোমার যে কয়টা সিকোয়েন্স হয়, 1 2 3 4 5 6। তাই তারপর তুমি বানাচ্ছ, দেখো রুট, রুট, তারপর কি ATCATG, এই যে এটা কত নাম্বার সিকোয়েন্স দেখো তো, 1। 2 নম্বরে কি বলছে, TCATG, তাহলে TCATG এটা কোত্থেকে নিতে পারি আমরা, দেখো যেহেতু এটার আলাদা কোনো ব্রাঞ্চ নাই, এই যে এখান থেকে নিচ্ছে এটা তুমি ডানে বামে তোমার ইচ্ছা মতন তুমি দিবা, ঠিক আছে? এটা 2 নাম্বার। 3 নম্বরে কি দিছে দেখো, CATG, এই যে CATG। 4 নম্বরে কি দিছে, ATG। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম এই যে এখানে যে 2 নাম্বার যে বেসটা TCATG, এটা তো ফার্স্টের থেকে হচ্ছে এই যে TCATG, এটা তো মিল ছিল পরের চারটা, তাহলে এটা এই T থেকে হচ্ছে ব্রাঞ্চ বের করে না, এখান থেকে কিভাবে নিতা তুমি বলো? TCATG আমি বুঝতে, তুমি কি জিজ্ঞেস করছো, এই যে এখানে ব্রাঞ্চ আছে, এখানে তো অর্ধেক আছে, ম্যাম সামনের এটা তো নাই, এ নাই যেহেতু, এটা তো ফাঁকা রেখে আবার TCATG নেওয়া যাবে না। পারবা না, তো নেওয়া যাবে না। এটা কি ব্রাঞ্চিং করা যাবে? না ম্যাম, যাবে না, সবগুলো ব্রাঞ্চিং করা যাবে না। বাট যদি এরকম হইতো যে অর্ধেক আছে, ধরো TCA আছে তারপরে ডিফারেন্ট, তাহলে কিন্তু TCA থেকে তুমি ব্রাঞ্চ বের করতে পারতাম।
জি ম্যাম, ঠিক আছে, বুঝতে ব্রাঞ্চ পারছি। বের করতে না পারলে আমাকে আলাদা করে ব্রাঞ্চ নিতে হবে। আচ্ছা, আচ্ছা, যেমন দেখো, তোমাকে দেখো এই যে এটিজি, এই যে এটিজির জন্য কিন্তু আবার এই যে এটি থেকে জি বাইর করছে, ব্রাঞ্চ নিছে, তাই না? জি ম্যাম, কারণ এটি এক্সিস্টিং ছিল, এখান থেকে ব্রাঞ্চিং করা গেছে, এই জন্য নিছে। আবার টিজি দেখো, এই যে টি ছিল, এখান থেকে জাস্ট জি নিছে, তারপরে এই যে শুধু জি। এখন তুমি যদি বলো ম্যাম জি তো এখানে জি ছিল, ম্যাম, তাহলে ঠিক কি আছে, বুঝতে পারছি। জি তো এখানে ছিল, বাট তুমি এখান থেকে কিভাবে ব্রাঞ্চ নিবা? সো তোমাকে জির জন্য আলাদা ব্রাঞ্চ হ্যাঁ, নিতে ওইখান হবে, থেকে না বসতে। পসিবল না। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, তো তাহলে কিউআর ট্রিটা জি বানানো ম্যাম, বুঝছো যে কিউআর ট্রি কিভাবে জি ম্যাম, বানাবা? এবার চলো কিউআর ট্রি থেকে আমরা সাফিক্স, এই যে এটা কিন্তু হচ্ছে কি ট্রি, এটা হচ্ছে ম্যাম তোমার আগে সাফিক্স। পাশে কি ডলার চিহ্ন দিলে প্রবলেম হবে? আগে পিছে ডলার চিহ্ন দিলে কি প্রবলেম হবে? এটা তো তোমার ডলার চিহ্ন দেওয়ার দরকার নাই, ডলার চিহ্ন দেই আমরা সাফিক্স অ্যারে বানানোর জন্য, সাফিক্স ট্রিতে ডলার চিহ্ন দেওয়ার দরকার নাই। আচ্ছা দেখো এখানে কি করছে দেখি, এটাও আমি বলতেছি না, একটু তাকায় থাকো তো, দেখো তো যেগুলো মিল আছে ওইগুলো এক করে দিছে, একটা লাইনে নিয়ে আসছে। দেখো, একটু তাকায় থাকো, কি দেখতে পাচ্ছ এই ট্রিতে? এখানে একটু কমপ্লেক্স করে ফেলছে, খেয়াল করো, যেখান থেকে ব্রাঞ্চ বের হয় নাই সেই অংশটুকুকে একসাথে করে ফেলছে। যেমন এর পরে টি কি করছে, এটি একসাথে বানায় ফেলছে, দেখো এটি এখান থেকে বেরোছে জি, আবার এখানে সি এটি, যে এখান থেকে কোনো ব্রাঞ্চ না, সেজন্য একসাথে সি এটি জি করে ফেলছে। বুঝতে পারছো কি? জি ম্যাম, এখানে আবার জি, এখানে আবার টি, এই পাশে জি, আবার এই সিএটিজি কে এখানে একসাথে সিএটিজি, আবার এই পাশে সিএটিজি। সহজ না? জাস্ট জি ম্যাম, এটাকে ছোট বানায় ফেলছে ট্রিটাকে। যে এটা কিন্তু আবার যেখান থেকে ব্রাঞ্চ বের হয়েছে ওখানে করা যাবে না, ব্রাঞ্চ যেখান থেকে বের হয় না শুধুমাত্র সেখানে করা যাবে। তো তাহলে আমি এখন সাফিক্স অ্যারেতে চলে যাচ্ছি। এই যে দেখো তোমার ডলার সাইন, তোমাকে এরকম কোন একটা সিকোয়েন্স দিয়ে বললো যে জেনারেট সাফিক্স অ্যারে। একটা পরীক্ষায় কিভাবে আসে, একটা সিকোয়েন্স দেয়, ওখান থেকে তোমাকে কিওয়ার্ড ট্রি, সাফিক্স অ্যারে বের করতে বলে, বোরোসুইলিয়া ট্রান্সফর্ম বের করতে বলে। তো এখন সাফিক্স অ্যারে বের করার সিস্টেম কি, যেই সিকোয়েন্সটা দেওয়া থাকবে 1 নম্বরের স্টেপে, ওই সিকোয়েন্সটা নিয়ে ওর সাথে ডলার সাইন অ্যাড করবা। কি অ্যাড করবা? ডলার সাইন। বুঝছো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। তারপরে কি করছে দেখো তো, একটা করে অ্যালফাবেট জাস্ট ক্রস করে দিছে, অ্যালফাবেট ক্রস করে দিছে। কতক্ষণ করছে? যতক্ষণ পর্যন্ত লাস্টে শুধুমাত্র ডলার থাকে ততক্ষণ পর্যন্ত। সহজ না সিকোয়েন্স গুলা বানানো? জি ম্যাম, খালি একটা করে অ্যালফাবেট ma'am. বাদ দিয়ে। হ্যাঁ, খালি একটা করে অ্যালফাবেট বাদ দিয়ে দিচ্ছে। এরপরে কি করছে দেখো, এরপরে এটাকে করছে সর্ট সাফিক্সেস লেক্সিকোগ্রাফিক্যালি, মানে লেক্সিকোগ্রাফিক্যালি এগুলাকে সর্ট করছে। লেক্সিকোগ্রাফিক্যালি মানে হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যাল সর্ট, মানে এ বি সি ডি এই সিরিয়ালে সর্ট করছে। এর মধ্যে আবার ডলারের প্রায়োরিটি সবার আগে, এই জন্য ডলারকে সবার আগে রাখছে, তারপরে এ, তারপরে আবার এ। আচ্ছা দেখো, এটিসি এটিজি এর মধ্যে এটিসি কে কেন আগে রাখছে বলো তো? ম্যাম জি এর আগে সি আসে এই জন্য। ভেরি গুড, তো বুঝছো, এটা সহজ জিনিস তাই না? সো এর কাজ শেষ, তারপর জি এরটা, সি এরটা, টি এরটা, আবার টিসি এর মধ্যে টিসি কে আগে রাখছে, টিজি কে পরে রাখছে। সো ইজি না? জি ম্যাম। এই তো। সো এটাকে বলতেছে হচ্ছে তোমার, এটাকে বলতেছে হচ্ছে তোমার সাফিক্স অ্যারে।
তো এখন দেখো সাফিক্স অ্যারে বানানো শেষ, তার মানে দিস ইজ দ্য রেজাল্টিং সাফিক্স অ্যারে, তাই না? তো সাফিক্স জি অ্যারে ম্যাম। বানানো বুঝতে পারছো? সহজ না একদম? এবার মানে চলো এইটুকুতে দেখো। শেষ? ম্যাম হ্যাঁ। পাশে যে বর্ণনাগুলো আছে ওগুলো কি লিখতে হবে? কিচ্ছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। এখন এই পাশে দেখো বুরুস-উইলিয়ার ট্রান্সফর্ম। বুরুস-উইলিয়ার ট্রান্সফর্মে কি তোমাকে যে কোনো একটা সিকোয়েন্স দেওয়া থাকবে এবং এটার পাশে একটা ডলার সাইন দেওয়া থাকবে। ডলার সাইন তুমি অ্যাড করে নেবা, যে কোনো একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, বলবে এটা বুরুস-উইলিয়ার ট্রান্সফর্ম বের করো। এখানে একটুখানি অ্যাটেনশন লাগবে, সেটা হচ্ছে এখানে পুরো ম্যাথটা কিন্তু করা নাই, এটা 3 নাম্বারের স্টেপ, মাঝখানে আরেকটা স্টেপ আছে যেটা আমি এখন করে দিব তোমাকে। তোমাকে একটা সিকোয়েন্স দিছে এ বি এ এ বি এ, খেয়াল করো ম্যাথটা কিন্তু এটা একটু জটিল। এ বি এ এ বি এ, দেখো এ বি এ এ বি এ, তাই না? ধরো পরীক্ষায় এই সিকোয়েন্সটা দিছে, তাহলে প্রথম স্টেপে কি বলতেছে, অ্যাড ডলার এট দ্য এন্ডিং নোটেশন। ওকে চলো এটার এন্ডে একটা ডলার অ্যাড করতে বলছে। স্টেপ 2 কি বলছে দেখো, আমি ধরে নিচ্ছি এটা স্টেপ 1, এটা স্টেপ 2। স্টেপ 2 তে কি বলছে দেখো, বাই শিফটিং ইচ অ্যালফাবেট টু দ্য রাইট ওয়ান্স জেনারেট অল দ্য রোটেশন। প্রত্যেকটা অ্যালফাবেটকে একবার করে ডানে নিতে হবে, নিয়ে তোমাকে সবগুলা রোটেশন তৈরি করতে হবে। সো আমি ধরে নিচ্ছি এটা আমার 1 নাম্বার সিকোয়েন্স। তাহলে কি করতে হবে, প্রতিটা অ্যালফাবেটকে একবার করে রাইটে নিতে বলছে না? তাহলে প্রথমে কাকে নিব? দেখো তো বুঝলা কিনা, এটাকে আমি জাস্ট রাইটে নিয়ে গেছি ধরে, সর্বডানে। বুঝতে পারলে কি? জি ম্যাম, একটা করে অ্যালফাবেট সরাই হ্যাঁ পিছনে নিয়ে যায়, সবটাকে সামনে নেওয়া আসা। হ্যাঁ, এবার কাকে নিব? বি কে না? এবার হচ্ছে এ, বিকে। জি ম্যাম। এখন এই এ কে নিব। এ এ ডলার আবার এটাকে নেব না? এই 6 নাম্বার এখন কি এ বি কে নেব। এ বি, এখন কি করব, এটাকে নিব, তাই তো? ডলারটাকে সামনে নিব। ডলার এখন সামনে আসছে। এ বি এ এ বি এ, এখন লাস্টে বাকি আছে কে? ডলার। তাহলে এ বি এ এ বি এ ডলার, তাই না? এটা তো 1 নাম্বারটাই ছিল। এখন এইটাই তো স্টেপ। সো তুমি কতক্ষণ পর্যন্ত এই স্টেপটা রিপিট করবা, যতক্ষণ না পর্যন্ত প্রথমটা ফেরত আসে, ততক্ষণ পর্যন্ত। জি ম্যাম। এইটুকুন কিন্তু করা নাই, আমি বারবার বলছি এইটুকুন কিন্তু করা নাই এখানে। এটা 2 নাম্বারের স্টেপের, এখান থেকে মানে 2 নাম্বারের স্টেপের অংশটুকু এটা। এইবার 3 নাম্বারে কি বলছে বলতো, লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট অল দ্য রোটেশনস। এখন 1 আর 8 তো সিমিলার, তাই না? তার মানে এখানে আসলে 7টা সিকোয়েন্স আছে, কারণ 1 আর 8 তো সেমই। এদেরকে এখন তোমার বলছে লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করতে, মানে অ্যালফাবেটিক্যালি সর্ট করতে। সো অ্যালফাবেটিক্যালি তুমি যদি সর্ট করো তাহলে সবার আগে কে যাবে, কত নাম্বার সিকোয়েন্সটা যাবে বলো? হ্যাঁ ম্যাম ডলার সাইনটা যেহেতু প্রায়োরিটি বেশি ওই জন্য ডলার সাইনটা সবার আগে হ্যাঁ, যাবে। সেটা কত নাম্বার? আমার এখানে তো মার্কিং 7 করা নাম্বার আছে, দেখি বলো। 7 নাম্বার। নো, নট 7। 7, এই যে 7 নাম্বারটা, এই যে 7 দেখো, মানে এখানে শুধু সর্টিং টুকু দেখাইছে। তারপরে আমরা কি করব? তারপরে কোনটা? তারপর এ নিব। এ নিব, কিন্তু এ তো অনেকগুলো আছে, এর মধ্যে কোনটা? 6 নাম্বারটা 6 নাম্বার। 6। ইয়েস 6। তারপরে 5 5
না 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 5 না 5 5 কেন? 3 নম্বর। তারপরে 3 ম্যাম। 3 তারপরে এই যেটা 3 তারপরে তারপরে হচ্ছে 4। তারপরে 4। বুঝে বলতেছো তো এটা? জি ম্যাম। তারপরে 1। তারপরে এবার তো বিয়ের তারপরে জি ম্যাম। এখানেও বিয়ে আছে, এখানেও বিয়ে আছে, তাহলে বিয়ের পরে এখানে ডলার আছে, এখানে আছে, তাহলে ডলারের টাকা আগে নিব না? জি ম্যাম, ডলারের টাকা আসবে। তাহলে 5 নাম্বারটা এখানে আগে আসবে। তারপরে 8 নাম্বার, 2 নাম্বারটা। 2 নাম্বারটা ম্যাম আমি তো এটা বুঝিনি, আবার বলেন। কোনটা? এই যে 3rd নাম্বার স্টেপটা, এখান থেকে কিভাবে 7 6 হলো 3 4? এটাকে জাস্ট সর্ট করা হয়েছে, অ্যালফাবেটিক্যালি সর্ট করা হয়েছে। 2 নাম্বারটা তো বুঝছো তাই না? 2 নাম্বার সিকোয়েন্স গুলো তো বুঝছো। বুঝছি। এটাকে জাস্ট অ্যালফাবেটিক্যালি সর্ট করা হয়েছে। যেমন সবার আগে প্রায়োরিটি কার্ড ডলারের, তাহলে ডলার দিয়ে যেটা স্টার্ট হয়েছে এই যে 7 নাম্বারটা, তারপরে এর গুলা, এখন এর মধ্যে কোনটাকে আগে নেবো? এর পরে যেটাতে ডলার আছে সেটা, তারপরে এর পরে এ, তারপরে এর পরে বি, তারপরে আবার এ বি এ, তারপরে আবার হচ্ছে এ এ ডলার, বি এরটা বি এ ডলার, বি এ এ। এটাকে জাস্ট অ্যালফাবেটিক্যালি সর্ট করা হয়েছে। যদি হচ্ছে 3টা এ একসাথে থাকতো তাহলে হচ্ছে ওই 3rd লাইনে 2টা এ বি এর পরে আমরা 3টা এ বি এভাবে লিখতাম নাকি? দেখো তোমার ধরো 2টাই আছে এ দিয়ে, একটা আছে এ এ বি দিয়ে, একটা আছে এ এ ডলার দিয়ে। দেন তোমার কাছেই আমার কোশ্চেন, তুমি কাকে আগে রাখবা? সেকেন্ডটাকে। কেন? কারণ ডলারের প্রায়োরিটি আগে। যখন 2টাই সেম হবে তখন পরেরটা দেখতে হবে, 3টা সেম হলে চতুর্থটা দেখতে হবে। বুঝছো? ওকে ম্যাম। জি। সো এই যে সর্টিং হয়ে গেল, তো সর্টিং তারপর ক্লাসের রেকর্ডিং তো থাকবে, তুমি পরে যখন আবার দেখবা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কি করলাম যে সর্টটা করে ফেললাম। সর্ট করার পরে দেখো তোমাকে কনসিডার করতে হবে এই পুরা সিরিজের লাস্ট কলামটা, লাস্ট কলাম এই যে, দ্যাট উইল বি ইওর অ্যান্সার এন্ড দ্য রেজাল্টিং Boros-Wheeler ট্রান্সফর্ম BW3। সেটা কি? এ বি বি এ ডলার এ এ, এই যে লাস্ট কলাম গুলো আমরা নিচ্ছি, জাস্ট লাস্ট কলাম। তো এটা হচ্ছে রেজাল্ট। পারা যাবে না? তো এখন এই চ্যাপ্টার আর অল্প একটু বাদ থাকে, বাট এটা দেখাইতে গেলে অনেক বেশি প্রেসার হয়ে যাবে একদিনে। সো এটার জন্য আমার আসলে আরেকটুখানি লাগে। সো আমি ভাবছিলাম যে আরেকটু পরে কোনো একটা সময় একটা ছোট্ট করে একটা এক্সট্রা ক্লাস নিয়ে এটুকু তোমাদের এই চ্যাপ্টারটা এই উইকে শেষ করে দিতাম। তোমরা কি বলো এবার? জি ম্যাম, সেটাই ভালো হবে ম্যাম। আমার নিজেরই টায়ার্ড লাগতেছে, কারণ অনেক বড় তো, বেশি হয়ে যাবে, এখনকার জন্য চাপ হয়ে যাবে। সো এটা আমরা ছোট্ট একটা, আর আধা ঘন্টাও লাগবে না, দেখো অল্প একটু কিন্তু। তো এটার জন্য কি আমরা আরেকদিন বসতে পারি একটুখানি? শেষ হয়ে যায়, তাহলে আর ঝুলে থাকে না চ্যাপ্টারটা, যে অর্ধেক হয়ে থাকলো কমপ্লিট হয়ে যায়। জি ম্যাম, সমস্যা নাই, আমরা তাহলে আমরা কোন আরেকদিন হয়তো বা, ধরো এটা আমাদের হিসাবের ক্লাস না, আমাদের তো রুটিন ক্লাস শেষ হয়ে গেল, কোন একদিন সন্ধ্যায় বা অন্য কোন একটা টাইমে সবাই যখন ফ্রি থাকো সেই টাইমে এটা আমি দেখা দিলাম। ওইটা এফ সেকশনেরও বাদ আছে, ওরাও তোমাদের সাথে করবে, ওইটা একসাথে সবাইকে নিয়ে জাস্ট একটু দেখাই দিলাম, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, তাই না? ঠিক আছে, তাহলে এই বুধবার দিন করবো একটুখানি। হ্যাঁ ম্যাম, করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বুধবার দিন তাহলে এটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এইটুকুই। আজকের এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয় নাই তো? আরিফিন যখন আমাকে রেকর্ডিংটা দিয়ে দিবে, আমি ঠিক তোমাদের এই উইকের লাস্টে এই ক্লাসের রেকর্ডিংটা অ্যাড করে দিব। এখান থেকে তোমরা যখন পরে পড়াশোনা করবা, তোমরা এখান থেকে রেকর্ডিং দেখে পড়তে পারবা, সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিব এখন। রেকর্ডিংটা অফ করে দিতে পারো আরিফিন।